হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই সাবজেক্টে চ্যাপ্টার ইনকাম ফ্রম ক্যাপিটাল অর্থাৎ মূলধনী আয়, এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফুল লেকচার, অর্থাৎ পুরো চ্যাপ্টারটা আমরা আজকে শেষ করব। তো এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা দুইটা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাটটা হচ্ছে মূলধনের লাভ খাতে আয় নির্ণয় করা শিখব। 2 নম্বর ফরম্যাট আমরা শিখব হচ্ছে মোট আয়। এই মোট আয়ের মধ্যে মূলধনের লাভ খাতে আয় সহ অন্যান্য আয়গুলি আসবে। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য 2018 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যে প্রশ্নগুলি আসছে তার একটা অ্যানালাইসিস এখানে তুলে ধরছি। দেখতেছি যে 2018 সালে এখান থেকে পার্ট বিতে একটা প্রশ্ন দিছে। পার্ট বি 8 নম্বর প্রশ্ন আসছিল। 19 সালে কোনো প্রশ্ন হয় নাই, 20 সালে কোনো প্রশ্ন হয় নাই, 21 সালে কোনো প্রশ্ন হয় নাই, 22 সালে আবার পার্ট বিতে একটা প্রশ্ন দিছে। তো 22 সালটা ডাবল চলে আসছে। 18, 19, 20, 21, 22, এই 22 সালটা ডাবল চলে আসছে। 23 সালে কোনো প্রশ্ন হয় নাই, 24 সালে আবার পার্ট বিতে একটা প্রশ্ন দিছে। এখন তোমরা পরীক্ষা দিবা হচ্ছে 2025 এর ব্যাচ। তো 2025 এর ব্যাচে এখান থেকে পার্ট বিতে একটা প্রশ্ন আসতে পারে, আবার নাও আসতে পারে। তার মানে এই না যে আমরা এই চ্যাপ্টারটা বাদ দিব। যেহেতু একটা বছর গ্যাপ দিয়ে আবার একটা আসতেছে, এর জন্য আমাদের কাজ হচ্ছে 2025 এর জন্য এই চ্যাপ্টারটা তেমন ইম্পর্টেন্ট না। তার মানে এই না যে আমরা এই চ্যাপ্টারটা বাদ দিব। অবশ্যই আমরা এই চ্যাপ্টারটা করব, যদি আসে তাহলে যেন আমরা অ্যান্সার করতে পারি। তো মূলধনী লাভ খাতে আয় নির্ণয় করার ক্ষেত্রে আমাদের বেসিক যে টুকাকে জানতে হবে সেটাকে আমরা ভালো করে বুঝবো, দেন আমরা অঙ্ক করব। তাহলে আসেন আমরা মূলধনী লাভ খাতে আয়টা বলতে আমরা কি বুঝি এটা আগে আমরা দেখে নিই। তো মূলধনী লাভ খাতে একটা সংজ্ঞা দিয়ে আছে, সংজ্ঞাটা একজন একটু পড়েন তো কি লেখা আছে। বলা আছে যে কোনো মূলধনী সম্পত্তি হস্তান্তর, কোনো বিক্রয় মূলধনী বা সম্পত্তি হস্তান্তর, বিনিময় করার বিক্রয় বা ফলে করদাতা যে লাভ হয় তাকে মূলধনী লাভ বলা হয়। তাহলে তিনটা জিনিস কি কি? হস্তান্তর, বিক্রয় বিক্রয়, বা বিনিময় বিনিময়। করা। আমি বলতেছি, সবাই একটু খেয়াল করেন, যখন বলবো তখন অ্যান্সার করেন। হ্যাঁ, এখন আপাতত আমি বলি, একটু খেয়াল করেন সবাই। তাহলে কোনো মূলধনী সম্পত্তি হস্তান্তর, বিক্রয় বা বিনিময় করার ফলে করদাতার যে লাভ হয় তাকে মূলধনী লাভ খাত বলা হয়। করদাতা মানে কি? যে কর দেয়। তো আমরা তাহলে এই মূলধনী লাভ খাতে আয় নির্ণয় করার জন্য আমরা অঙ্কটা সমাধান করব কিভাবে? আমরা বলছিলাম উপরে 4টা লাইন হচ্ছে ফিক্স থাকবে। কি কি? প্রথমে করদাতার নাম লিখবো, অর্থাৎ যার অঙ্ক তার নাম লিখবো। এরপরে আয় বর্ষ, কর বর্ষ তোমাদের ইয়ারের জন্য ফিক্সড। তোমাদের জন্য আয় বর্ষ হচ্ছে 24-25 আর কর বর্ষ হচ্ছে 25-26। এরপর আমরা লিখবো হচ্ছে মূলধনী আয় নির্ণয়। মূলধনী আয় নির্ণয় করার জন্য আমরা ছক কাটবো আয়ের খাত ও বিবরণ, টাকা টাকা, দুইটা টাকার ঘর কাটবো। মূলধনী লাভ খাতের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে মূলধনী লাভ খাতের ধারা হচ্ছে 57 থেকে 61। তাহলে একটু আমাকে সবাই একটু বলেন তো দেখি, মূলধনী লাভ খাতের আয়ে ধারাটা কত থেকে কত? 57 থেকে 61। এই নতুন আয় বর্ষ অনুযায়ী ধারা হচ্ছে 57 থেকে 61, মনে রাখবেন। এখন মূলধনী লাভ খাতে আয় নির্ণয় করার জন্য আমাদের দুইটা স্টেপ। প্রথম স্টেপে আমরা যে সম্পত্তি বিক্রি, ওই সম্পত্তির বিক্রয় মূল্য অথবা হস্তান্তরের সময় ন্যায্য বাজার মূল্য, অর্থাৎ যে সম্পত্তি বিক্রি করব ওই সম্পত্তির মার্কেট প্রাইস মনে করো 10,000 টাকা আছে। এখন 10,000 টাকা জিনিস আমি 12,000 টাকা বিক্রি করলাম, তাহলে যেটা বিক্রি করব সেটা হচ্ছে বিক্রয় মূল্য, আর মার্কেট প্রাইসকে আমরা বলা হচ্ছে ন্যায্য বাজার মূল্য। কথা কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে বিক্রয় মূল্য এবং ন্যায্য বাজার মূল্য, এই দুইটার মূল্যের মধ্যে ব্র্যাকেটে লেখা আছে যেটি কি বলো দেখি, বড়। এই বড় টাকাটা আমরা দ্বিতীয় টাকার ঘরে দেব। দ্যাট ইজ, মনে করো এখানে বিক্রয় মূল্য 10,000 টাকা আর ন্যায্য বাজার মূল্য 12,000 টাকা আমি ধরলাম। তাহলে এই দুইটা টাকার মধ্যে কোন টাকাটা আমাদের দ্বিতীয় টাকার ঘরে আসবে? 10,000 না 12,000? 12,000। 12,000। ঠিক আছে, তাহলে মনে রাখবেন বিক্রয় মূল্য এবং ন্যায্য বাজার মূল্যের মধ্যে যে টাকাটা বড়, বড় টাকাটা আমরা দ্বিতীয় টাকার ঘরে দিব, অর্থাৎ এটাকে আমরা বিক্রয় মূল্য হিসেবে গণ্য করব। এই বিক্রয় মূল্য থেকে বাদ দিতে হবে অনুমোদনযোগ্য ব্যয়।
এই অনুমোদনযোগ্য ব্যয়ের মধ্যে কয়েকটা আইটেম আসে। এর মধ্যে প্রথম আইটেমটা হচ্ছে মূলধনী সম্পত্তি হস্তান্তরের খরচ, অর্থাৎ একজনের কাছ থেকে আরেকজনের কাছে যখন হস্তান্তর করতে হয় এখানে হস্তান্তরের যদি কিছু খরচ আছে, এই খরচগুলি প্রশ্নে উল্লেখ থাকবে। তাহলে হস্তান্তরের খরচ বা মূলধনী সম্পত্তি অর্জন মূল্য, অর্জন মূল্য বা ক্রয় মূল্য বা পরিবহন ব্যয় বা সংস্থাপন ব্যয়। আর 3 নম্বর আছে উন্নয়নমূলক মূলধন জাতীয় ব্যয়, অর্থাৎ মূলধন সম্পত্তি উন্নয়নের জন্য যে ব্যয় করা হয়, অর্থাৎ এই অনুমোদন খরচের মধ্যে সবগুলো খরচগুলি আসবে। অনুমোদন খরচ কি? যে খরচগুলো আয়কর কর্তৃপক্ষ কি দিছে? অনুমোদন দিছে। তাহলে অনুমোদন খরচের মধ্যে আমরা কয়টা আইটেম বললাম? 3টা। কি কি? মূলধনী সম্পত্তি হস্তান্তরের খরচ, মূলধনী সম্পত্তি অর্জন মূল্য বা ক্রয় মূল্য বা পরিবহন ব্যয় বা সংস্থাপন ব্যয়। আর 3 নাম্বার কি বলো দেখি? উন্নয়নমূলক মূলধনের জাতীয় আয় মূলধন ব্যয়। জাতীয় ব্যয়। তাহলে এই 3-4টা মূলধন জাতীয় ব্যয়গুলি যোগ করে আমরা দ্বিতীয় টাকার ঘরে বসাবো। অ্যান্ড এই টাকায় থেকে দ্বিতীয় টাকাটা বাদ দিয়ে আমাদের যেটা হবে সেটি হচ্ছে মূলধনী আয়। তাহলে মূলধনী আয় করার স্টেপটা খুবই সহজ। প্রথমে বিক্রয় মূল্য এবং ন্যায্য বাজার মূল্যের মধ্যে ছোটটা বসাবো নাকি বড়টা বসাবো টাকা? বড়টা। বড়টা। এখান থেকে আমরা বাদ দিব কি? অনুমোদনযোগ্য ব্যয়। বাদ দিলে আমরা কি পাবো? মূলধনী আয়। এই মূলধনী আয় যতটুকু আমরা করবো এতটুকুর মধ্যে আমরা পাবো 2। আর এই যে মোট আয় নির্ণয় করব, এই মোট আয়ের মধ্যে পাবো আরো 2। এই 2 হচ্ছে 4 মার্ক, অর্থাৎ 4 মার্কের প্রশ্ন আসবে। হ্যাঁ, যদি মোট আয় নির্ণয় করে তাহলে সেক্ষেত্রে কি? উপরে সেম জিনিস, করদাতার নাম, আয় বর্ষ, কর বর্ষ তোমাদের জন্য ফিক্সড। এখন যেহেতু মোট আয় লেখার জন্য লিখছি মোট আয় নির্ণয়। এন্ড এই মোট আয়ের মধ্যে আমাদের 3টা খাত আসবে। কয়টা খাত আসবে? 3টা। প্রথমে ব্যবসা বা পেশা খাত, যেটা আমরা গত ক্লাসে করছিলাম। ধারা 45 থেকে কত বলো দেখি? 56। 56। আজকে আমরা শিখবো হচ্ছে মূলধনী লাভ খাতে আয়, যার ধারা হচ্ছে 57 থেকে কত? 61। আরেকটা হচ্ছে অন্যান্য খাত, অন্যান্য খাতে আয়, যেটা 66 থেকে 69। এখন ব্যবসা ও পেশা খাতের মধ্যে কোনটা আসবে? মূলধনী খাতে কোনটা আসবে? মূলধনী লাভ খাতে আয়ের মধ্যে আমরা এই যে প্রথম স্টেপে যে মানটা পাবো সেটা। আর ব্যবসা ও পেশা খাতের মধ্যে কোনটা আসবে? স্থায়ী সম্পত্তি বিক্রয় হতে মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় আয়টা আসবে ব্যবসা বা পেশা খাতে। মূলধনী লাভটা যেটা আমরা বের করবো সেটা আসবে মূলধনী লাভ খাতে আয়ের মধ্যে। আর অন্যান্য খাতের আয়ের পরিমাণটা প্রশ্নে বলা থাকবে। অন্যান্য খাতে আয় 1,50,000, 60,000, 70,000 এরকম লেখা থাকবে। এই 3টা আয় যোগ করার পর যেটা হবে সেটাই হচ্ছে মোট আয়। বুঝতে পারছি সবাই? তাহলে মোট আয় ক্ষেত্রে কয়টা খাত আসবে? 3টা। ব্যবসা বা পেশা খাত ধারা হচ্ছে 45 থেকে 56। মূলধনী লাভ খাতে আয় ধারা হচ্ছে 57 থেকে 61। আর অন্যান্য খাতে আয় হচ্ছে 66 থেকে কত? 69। তো এই যে ব্যবসা বা পেশা খাতে যে স্থায়ী সম্পত্তি বিক্রয় হতে মুনাফা জাতীয় আয় আসে, এই মুনাফা জাতীয় আয়টা প্রশ্নে উল্লেখ থাকবে, এটা আমাদের বের করতে হবে। এটার জন্য আমরা একটা ওয়ার্কিং করব। ওয়ার্কিংটা আমি দেখিয়ে দিব। তো আসেন তাহলে আমরা বেসিক আলোচনা করব। এখন আমরা একটা অঙ্ক করি। প্রথমে বেসিক কোশ্চেন 1, যেটা 2016 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আসছিল। পার্ট বি এর 9 নাম্বার প্রশ্ন আসছিল, ম্যানেজমেন্টের প্রশ্ন। প্রশ্ন বলছে জনাব রহিম একজন ব্যবসায়ী। 2024 সালে 1 জানুয়ারি তিনি 5 লক্ষ টাকা একটি সম্পত্তি বা যন্ত্রপাতি ক্রয় করেন। তাহলে যন্ত্রপাতি ক্রয় মূল্য কত টাকা বলো তো দেখি? 5 লক্ষ। তাহলে এই যন্ত্রপাতি ক্রয় মূল্যটা আসবে অনুমোদনযোগ্য ব্যয়। বলছে যন্ত্রপাতিটি তিনি 2025 সালে 30 জুন 6,20,000 টাকা বিক্রি করেন। তাহলে বিক্রি মূল্য কত? 6,20,000। কিন্তু সম্পত্তি হস্তান্তরের সময় ন্যায্য বাজার মূল্য ছিল 6,50,000। তাহলে বাজার মূল্য ছিল 6,50,000, যা বিক্রি করছে 6,20,000। তাহলে 6,50,000 এবং 6,20,000 মধ্যে বড় কোনটা? 6,50,000। ওকে। বিক্রয় সময় পর্যন্ত অনুমোদিত অবচয় পরিমাণ ছিল 1,20,000 টাকা। তাহলে অনুমোদিত কি? অবচয়। জনাব রহিমের অন্যান্য খাতে আয় ছিল 2,50,000 টাকা। তাহলে এই যে অন্যান্য খাতে ধারা জানি কত পড়লাম? 66 থেকে কত? 69। এখন আপনাকে প্রশ্ন করছে 25-26 কর বর্ষে জনাব রহিমের মূলধনী আয় ও মোট আয় নির্ণয় করতে হবে। প্রথমে মূলধনী আয় বের করবে, এরপরে কি? মোট আয়। তাহলে মূলধনী আয় 2 আর মোট আয় কত? 2। এই 2 4 মার্ক। তাহলে প্রথমে লিখছি করদাতার নাম জনাব রহিম, আয় বর্ষ, কর বর্ষ ফিক্সড, লিখছি মূলধনী আয়।
তাহলে মূলধনের ধারা হচ্ছে 57 থেকে 61। এখানে কি কি আসে? বিক্রয় মূল্য এবং হস্তান্তরের বাজার মূল্যের মধ্যে ছোটটা না বড়টা? বড়টা। তাহলে যন্ত্রপাতি বিক্রয় মূল্য 6,20,000, হস্তান্তর সময় ন্যায্য বাজার মূল্য ছিল 6,50,000। এই দুইটার মধ্যে বড় হচ্ছে 6,50,000। বুঝতে পারছি? জি স্যার। এখান থেকে বাদ দিব কি? অনুমোদনযোগ্য ব্যয়। অনুমোদনযোগ্য ব্যয়ের মধ্যে একটা আইটেম আছে শুধুমাত্র কি? যন্ত্রপাতির ক্রয় মূল্য। আর অন্য কোনো অনুমোদনযোগ্য ব্যয় আমাদের প্রশ্নে নাই, যেগুলো আমরা এখানে পড়ছিলাম। এখানে যে আইটেমগুলি পড়ছি এর মধ্যে ব্যয় আমাদের একটাই দিয়ে আছে, শুধুমাত্র কি? ক্রয় মূল্য দিয়ে আছে। ক্রয় মূল্যটা কত টাকা ছিল? 5 লাখ টাকা। তাহলে 5 লাখ আর এই দুইটা বিয়োগফল হচ্ছে কত টাকা? 1.5 লাখ টাকা। তাহলে মূলধনী আয়টা কি ক্লিয়ার? জি স্যার। কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে কথা বলেন। না ওকে, এখন মোটাই। তাহলে প্রথমে করদাতা নাম, আয় বর্ষ, কর বর্ষ, ফিক্সড, মোটাই নির্ণয়। 3টা ধাপ। প্রথমে ব্যবসা ও পেশাখাত, ধারা হচ্ছে 45 থেকে 56। এর মধ্যে কোনটা আসে? মূলধনীটা নাকি মুনাফা জাতীয়? মুনাফা। তাহলে এই মুনাফা জাতীয়টা কিন্তু আমরা জানি না, তো এই মুনাফা জাতীয়টা আমরা বের করব। আর মূলধনী লাভ আমরা একটু আগে বের করলাম 1.5 লাখ টাকা। আর অন্যান্য খাতে আয় আমাদের প্রশ্নে ছিল কত টাকা বলো দেখি? 2,50,000। তাহলে এই যে 2,50,000 টাকা। তাহলে আমরা এখান থেকে তিনটার মধ্যে দুইটা জানি। এখন এই মুনাফা জাতীয় আয়টা প্রশ্নে কখনোই দেওয়া থাকবে না, এটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। আর কিভাবে বের করব? বের করাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা বের করাটাই আসল চ্যালেঞ্জিং বিষয়। এটা বের করা পেলে অঙ্ক শেষ। তো আসেন এটা কিভাবে বের করব? আমরা লিখছি যন্ত্রপাতি বিক্রয় হতে মুনাফা জাতীয় আয় নির্ণয়। তো এটা করার জন্য দুইটা ধাপ। করা ধাপ বলো তো দেখি? দুইটি। প্রথম ধাপে হচ্ছে অবচিত মূল্য বা পুস্তক মূল্য নির্ণয় করা। প্রথম ধাপে কি বের করবো আমরা? অবচিত মূল্য বা পুস্তক মূল্য। তো অবচিত মূল্য বা পুস্তক মূল্যটা কিভাবে? যন্ত্রপাতি ক্রয় মূল্যের সাথে অবশ্যই বাদ দিব, আর কিচ্ছু না। যন্ত্রপাতি ক্রয় মূল্যের সাথে কি বাদ দিব বলো দেখি? তাহলে যন্ত্রপাতি ক্রয় মূল্য ছিল 5 লাখ আর অনুমোদিত অবশ্যই ছিল 1,20,000। দুটো পার্থক্য হচ্ছে 3,80,000 টাকা। এটি হচ্ছে পুস্তক মূল্য বা অবচিত মূল্য। এবার মুনাফা জাতীয় আয় নির্ণয় করার জন্য আমাদের দ্বিতীয় স্টেপ হলো প্রথমে যন্ত্রপাতি ক্রয় মূল্য দিব। তাহলে যন্ত্রপাতি ক্রয় মূল্য আমরা কত ধরছিলাম? 6,20,000 না 6,50,000? কোনটাতে নিয়েছিলাম? তাহলে এখানে যন্ত্রপাতি বিক্রি মূল্য 6,50,000। এখান থেকে যে অবচিত মূল্য বের করলাম সেটা আমরা কি করব? বাদ দিব। বাদ দিয়ে যেটা হবে সেটার নাম হচ্ছে মোট মুনাফা। কি মুনাফা বলো দেখি? মোট মুনাফা। এই মোট মুনাফার মধ্যে মূলধন জাতীয় আয় থাকে, মুনাফা জাতীয় আয়ও থাকে। 2,70,000 মধ্যে আমরা মূলধন জাতীয় আয় বের করছি কত টাকা? 1,50,000। তাহলে বাদ বাকিটুকু কি? মুনাফা জাতীয় আয়। তাহলে 2,70,000 থেকে মূলধন জাতীয় আয় 1.5 লাখ টাকা বাদ দিয়ে আসছে, মুনাফা জাতীয় আয় বেরিয়েছে 1 লাখ কত? 20,000। স্টেপটা তাহলে আমি আবার বলতেছি, ভালো করে খেয়াল করেন। প্রথমে যন্ত্রপাতি ক্রয় মূল্যের সাথে অবশ্যই বাদ দিয়ে কি বের করব আমরা? অনুমোদিত পুস্তক মূল্য বা অবচিত মূল্য। দ্বিতীয় স্টেপে যন্ত্রপাতি বিক্রয় মূল্য থেকে পুস্তক মূল্য বাদ দিয়ে কি দাঁড়াবে? মোট মুনাফা। সেখান থেকে মূলধন জাতীয় ব্যয় বাদ দিয়ে কি হবে? মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় আয় বের করলাম 1,20,000। তাহলে মুনাফা জাতীয় আয় 1,20,000, মূলধন জাতীয় আগে দেখাইছি, মূলধন ব্যয় আগে দেখাই, এই তিনটা যোগফল 5,20,000 টাকা। বুঝতে পারছি 1 নাম্বার প্রবলেম? জি স্যার। আর কোনো সমস্যা আছে? না স্যার। 2 নম্বর অঙ্কে যান। এটা 2018 সালে অ্যাকাউন্টিং এর প্রশ্ন। জনাব আব্দুল একজন ব্যবসায়ী। সে 2014 সালে 1 জুলাই তারিখে ব্যবসায় ব্যবহারের জন্য 4 লাখ টাকা একটি মেশিন ক্রয় করেন। তাহলে মেশিনের ক্রয় মূল্যটা অনুমোদনযোগ্য ব্যয়ের মধ্যে আসবে। মেশিনটি আনয়নে ব্যয় করতে হয় 10,000 টাকা এবং মেশিনের সংস্থাপন ব্যয় হয় আরও 40,000 টাকা। তাহলে মেশিন বাবদ মোট ব্যয় কত হবে? 4 লাখ টাকা কিনছে, আনছে 10,000 টাকা, লাগাইতে লাগছে 40,000। তাহলে মোট ব্যয় কত টাকা বলো দেখি মেশিন বাবদ? 4,50,000। 4,50,000। বলছে মেশিনটি 2025 সালে 30 জুন তারিখে 5,20,000 টাকা বিক্রি করছে। তাহলে বিক্রয় মূল্য 5 লক্ষ কত? 20,000। 20,000। এর মধ্যে আমাদের ন্যায্য বাজার মূল্য বলতে কোনো কিছুই উল্লেখ নাই। তাহলে ন্যায্য বাজার মূল্যকে আমরা 0 ধরবো। তাহলে 0 এবং 5,20,000 এর মধ্যে বড় কোনটা? 5,20,000। 5,20,000। বলছে উক্ত মেশিনের বই মূল্য বা পুস্তক মূল্য ছিল 40,000। এই বই মূল্য বা পুস্তক মূল্যটা লাগে কি নির্ণয় করার ক্ষেত্রে? মুনাফা জাতীয় আয় নির্ণয় করার ক্ষেত্রে।
এখন এখানে বলছে 25-26 কর বর্ষে জনাব আব্দুল্লাহ মূলধন জাতীয় আয় ও মোট আয় বের করতে বলছে। তাহলে প্রথমে করদাতার নাম, আয় বর্ষ, কর বর্ষ ফিক্সড, মূলধন জাতীয় আয় নির্ণয়। মূলধন জাতীয় লাভ খাতে ধারা হচ্ছে 57 থেকে 61। এর মধ্যে দুইটা জিনিস, বিক্রয় মূল্য এবং হস্তান্তর। যেহেতু হস্তান্তর মূল্য নাই, এই জন্য শুধুমাত্র মেশিনের বিক্রয় মূল্য লিখছি 5,20,000। এখান থেকে বাদ দেবো অনুমোদনযোগ্য ব্যয়। অনুমোদনযোগ্য ব্যয়ের মধ্যে মেশিন বাবদ মোট কত টাকা ব্যয় হয়েছিল বলছিলেন আপনারা? 50,000। তাহলে ওইটাই দিচ্ছি। যন্ত্রপাতি ক্রয় মূল্য 4,00,000, পরিবহন ব্যয় 10,000 টাকা, সংস্থাপন ব্যয় 40, সব মিলে হচ্ছে 4,50,000। আর এই দুটা ডিফারেন্স হচ্ছে 70,000 টাকা মূলধনী লাভ খাতের আয়। বুঝতে পারছি? জি স্যার। এখন এই মোট আয় নির্ণয় করার জন্য আমাদের কটা জিনিস লাগবে? 3টা। স্থায়ী সম্পত্তি বিক্রয়িত মুনাফা জাতীয় আয় লাগবে, মূলধন জাতীয় আয় তো বেরি করলাম, একটা কি লাগবে? অন্যান্য আয়। কারণ আমাদের এই প্রশ্নের মধ্যে অন্যান্য আয়ের কথা উল্লেখ নাই, তার মানে শেষেরটা বাদ। নাই। এখন মুনাফা আর মূলধন তো জানি, এখন মুনাফা বের করতে হবে। আর মুনাফা বের করার জন্য প্রথমে কি বের করতে হয়? পুস্তক মূল্য, যেটা আমাদের প্রশ্নে কি সরাসরি দেওয়া আছে। তার মানে এই প্রথম স্টেপ করার কোনো দরকার নাই, সরাসরি শুরু করি কি থেকে? বিক্রয় মূল্য দিয়ে। এই জন্য লিখছি কয় এই যে বিক্রয় মূল্য 5,20,000, এখান থেকে পুস্তক মূল্য 40,000 দিয়ে আসলো, এই যে বিয়োগফল 4,80,000 টাকা মোট মুনাফা। এই 4,80,000 মধ্যে মূলধন জাতীয় আয় বের করছে কত? 70,000 টাকা। এই যে বের করছে কত টাকা? 70,000। বলো দেখি। 70। তাহলে মুনাফা জাতীয় কত? বাদ বাকি টাকাগুলি 4,00,000 কত? 10,000। তাহলে এখন এই যে মোট আয়ের ক্ষেত্রে ব্যবসা পেশা খাতে 45,56 মধ্যে মুনাফা জাতীয় আয় দিছি 4,10,000, আর মূলধনী হাতে দিছি 70,000, দুইটা মিলে হচ্ছে 4,80,000 টাকা। প্রবলেম 2 নাম্বারটা কি পারবো? জি স্যার। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। নাই স্যার। এবার বেসিক কোয়েশ্চেন 3 নম্বর অঙ্কটা আসবো। 2020 সালে ম্যানেজমেন্টের প্রশ্ন। প্রশ্নটা এখানে 5টা আইটেম দিয়ে আছে, 5টা আইটেমই খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা পারা মানে আমাদের এই চ্যাপ্টারটা পুরো 100% কভার। এটাই করে দিয়ে আমার সর্বশেষ, না আরেকটা অঙ্ক আছে, এই দুইটা অঙ্ক করে দিয়ে আমার সর্বশেষ অঙ্ক, এরপরেগুলি বাসায় কাজ থাকবে। তো প্রশ্ন বলছে, জনাব আসাদ জুন 30, 2025 তারিখে সমাপ্ত বছরের মূলধনী লাভের সাথে জড়িত নির্মুক্ত লেনদেন সমূহ সম্পন্ন করেন। নিম্নে প্রত্যেকটি পৃথক ঘটনার জন্য আয়কর ধার্যের উদ্দেশ্যে আয়কর নির্ণয়ের জন্য মূলধনী লাভ নির্ণয় কর। তাহলে বের করতে বলছে মূলধনী লাভ। তাহলে মূলধনী লাভ নির্ণয় করার জন্য আমাদের টোটাল আইটেম দিয়ে আছে কয়টা? 5টা। আমরা 5টা আইটেমই আলাদা আলাদাভাবে পড়ব। এখানে একটা একটা পড়ি। প্রথমে লেখা আছে তিনি একটি প্রাইভেট কার 6,90,000 টাকায় বিক্রি করেন। তাহলে প্রাইভেট কারের বিক্রয় মূল্য কত টাকা? 6,90,000, যা তিনি 2021 সালে 4,70,000 টাকা ক্রয় করেছিলেন এবং গাড়িটি শুধু তার ব্যক্তিগত কাজে ব্যবহার হতো। গাড়িটি শুধুমাত্র ব্যক্তিগত কাজে ব্যবহার হয়েছে। তাহলে আমাকে একটু বলেন তো দেখি, গাড়ি বিক্রয় করছে 6,90,000, ক্রয় করছিল 4,70,000। অন্য কোনো তথ্য কি এখানে প্রশ্নে দিয়ে আছে? আর কোনো না তথ্য স্যার। দেওয়া নাই। তাহলে 4,70,000 টাকা কিনা যদি 6,90,000 টাকা বিক্রি করে, তাহলে মূলধনের লাভ বাদ বাকিটুকু, তাই তো? জি স্যার। তাহলে আমরা সমাধান লিখছি। করদাতার নাম জনাব আসাদ, আয় বর্ষ, কর বর্ষ, মূলধনী লাভ খাতে আয়। প্রথমে লিখছি মূলধনী লাভ খাতে আয় ধারা হচ্ছে 57 থেকে 61। একটা একটা আইটেম যেহেতু দিয়ে আছে, এর জন্য আমরা প্রথম আইটেমটা আনছি। হ্যাঁ, প্রথম আইটেম লেখা আছে ব্যক্তিগত কার, যেহেতু ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়েছে তাই এই হ্রাসবৃদ্ধি মূলধনী আয়ে আসবে না। মূলধনী আয়ে আসবে ওই সমস্ত জিনিস যেগুলা শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে ক্রয় বিক্রয় করা হয়। কথা কি বুঝছি না বুঝি নাই? বুঝছি স্যার। কি বুঝলাম তাহলে? মূলধনী লাভ খাতে আয়ের মধ্যে শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে যেগুলা ক্রয় বিক্রয় করা হয় ওই আইটেমগুলি শুধুমাত্র এখানে আসবে। কথায় ক্লিয়ার সবাই? জি স্যার। তাহলে এই 1 নাম্বার আইটেমটা আর আসবে না। কেন আসলো না? ওই যে ব্যক্তিগত কাজে ব্যবহার হইতো, এই জন্য আসে নাই। যদি ব্যবসায়িক কাজে হইতো তাহলে অবশ্যই এটা কি আসতো। তাহলে 1 নাম্বারটা আসলো না। এটা কি আমরা সবাই বুঝতে পারছি? জি স্যার। 2 নাম্বারটা বলছে 2024 সালে এপ্রিলে 3 তলা একটি বিল্ডিং বিক্রি করেন 36 লক্ষ টাকা। তাহলে বিক্রয় মূল্য 36 লাখ টাকা। বাড়িটি 2013 সালে মার্চ মাসে 21,60,000 টাকা ক্রয় করছে। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 21,60,000। 2019 সালে জানুয়ারি মাসে বাড়িটি মোট 5 লাখ টাকা সম্প্রসারণ ব্যয় করে
মানে 21,60,000 টাকা ক্রয় করছিল, আরো সম্প্রসারণ ব্যয় হচ্ছে 5 লাখ টাকা, তাহলে মোট কত? 26,60,000 টাকা বাড়িটির ক্রয় মূল্য দাম পড়ছে। এবং বলছে 2024 সালে এপ্রিলে বাড়িটির ন্যায্য বাজার মূল্য ছিল 38,40,000 টাকা। তাহলে আমরা বিক্রয় মূল্য এবং ন্যায্য বাজার মূল্যের মধ্যে কোনটা নেই, বড়টা না ছোটটা? বড়টা। তাহলে 36 লাখ এবং 38,40,000 মধ্যে কোনটা নিব? 38,40,000। তাহলে এই যে লিখছি 2 নম্বর জন্য বিল্ডিং বিক্রয় 36 লাখ, ন্যায্য বাজার মূল্য 38,40,000, দুইটার মধ্যে কোনটা নিব? বড়টা। এই যে 38,40,000 নিছি। এখান থেকে বাদ দিব অনুমোদনযোগ্য খরচ। অনুমোদন খরচের মধ্যে কি? ক্রয় মূল্য ছিল 21,60,000, আর সম্প্রসারণ ব্যয় করছে কত টাকা? 5 লাখ। 5 লাখ। তাহলে মোট 26,60,000। তো এই যে 26,60,000 টাকা বাদ দিয়ে আমাদের মূলধনী লাভ কত পেলাম? 11,80,000 টাকা। 80। 2 নম্বরটা কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে 1 নাম্বারটা আসলো না, ব্যক্তিগত কাজে ব্যবহার করছে। 2 নাম্বারটা ব্যবসায় উদ্দেশ্যে, এই জন্য এটা আসছে। 3 নাম্বারটা দেখেন, বলছে তিনি কুমিল্লায় নিজ গ্রামে অবস্থিত অখণ্ড জমি 30 লক্ষ টাকায় বিক্রি করে। জমিটি কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার আওতার বাইরে অবস্থিত। জমিটি 5 বছর আগে কেনা হয়েছিল মোট 13,20,000 টাকা। মনে রাখবেন, ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার মধ্যে যদি থাকে তাহলে সেটা মূলধনের লাভ খাত মূলধনের লাভ খাতে আয় নির্ণয় করার ক্ষেত্রে আসবে। আর বোর্ডের এলাকার বাইরে যদি হয় তাহলে সেটার মূলধনে লাভ খাত নির্ণয় করার ক্ষেত্রে কোনো ভূমিকা নাই। এখন এটা কি কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার ভিতরে না বাহিরে, বলুন তো দেখি? পড়ছে বাহিরে। বাহিরে পড়ছে। তার মানে এইটা আমাদের প্রশ্ন করার ক্ষেত্রে আসবে না। তাহলে 1 নাম্বারটা আসো না, ব্যক্তিগত কাজে ব্যবহার করছে। 3 নাম্বারটা আসো না কেন? বোর্ড ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার বাহিরে নাকি ভিতরে অবস্থিত দেখে? বাইরে অবস্থিত। বাহিরে অবস্থিত দেখে। 1 এবং 3 কি বুঝতে পারছি? জি স্যার। এবার 4 নম্বরে বলছে তার ব্যবসায় ব্যবহৃত হতো এমন একটি যন্ত্রপাতি ন্যায্য বাজার মূল্য 1,80,000। ওই যে ব্যবসায় ব্যবহৃত হয়েছে, এটা কি আসবে নাকি আসবে না, বলো দেখি? আসবে। যদি বলতো যে ব্যক্তিগত কাজে ব্যবহৃত হয়েছে, আসতো? না স্যার। আসতো। তাহলে ন্যায্য বাজার মূল্য হচ্ছে 1,80,000 টাকা। যন্ত্রপাতিটি 96,000 টাকা ক্রয় করা হয়েছিল। নবায়ন খরচ আরো 36, তাহলে ক্রয় মূল্য 96 প্লাস কত? 36, দুইটার কি যোগফল হলে মোট ব্যয় হবে, অনুমোদনযোগ্য ব্যয়। আর বিক্রয় সময় যন্ত্রপাতিটি পুঞ্জীভূত অবস্থায় ছিল 72,000 টাকা। এটা পুঞ্জীভূত অবস্থা। এই অবস্থাটা নির্ণয় করা লাগে কি নির্ণয় করার ক্ষেত্রে? পুস্তক মূল্য নির্ণয় করার ক্ষেত্রে। আর আমাদের অঙ্কের তো পুস্তক মূল্য বের করার দরকার নাই, কারণ মোটাই তো চাই না, আমাদের শুধু হচ্ছে কি মূলধনী লাভ। এই জন্য এই অবশ্যইটার কোনো প্রয়োজন নেই। তাহলে আমাদের ন্যায্য বাজার মূল্য 1,20,000 টাকা বিক্রি করছে। তাহলে বিক্রয় মূল্য 1,20,000, ন্যায্য বাজার মূল্য 1,80,000 টাকা, বিক্রয় মূল্য কত? 1,80,000। তাহলে দুইটা তো যেহেতু সেম, এর জন্য একটা নিলেই হয়। তাহলে 4 নম্বর অঙ্কের জন্য আমরা নিচ্ছি, দেখো যন্ত্রপাতিটি বিক্রয় মূল্য আর ন্যায্য বাজার মূল্য যেহেতু সেম জিনিস, এই জন্য দুইটার মধ্যে একই, এই জন্য আমি 1,80,000 টাকা নিছি। এখান থেকে বাদ হলো অনুমোদনযোগ্য খরচ। ক্রয় মূল্য ছিল 96,000 টাকা, আর নবায়ন খরচ ছিল 36, দুইটা মিলে হবে 1,32,000। আর এই দুইটার ডিফারেন্সটা হচ্ছে মূলধনী লাভ খাত 48,000 টাকা। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। তাহলে বিক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে আমরা কোনটা নিব, বড়টা না ছোটটা? বড়টা। বড়টা। মনে রাখেন কিন্তু, ঠিক আছে? জি স্যার। ওকে, এবার আসেন আমরা সর্বশেষ আইটেমটা 5 নাম্বারটা। বলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রতিটি 700 টাকা মূল্যে 200টি প্রাইম ব্যাংকের শেয়ার বিক্রি করছে। তাহলে এক একটার দাম হচ্ছে 700 টাকা, এরকম 200টা। তাহলে টোটাল কত টাকা শেয়ার বিক্রি করছে? 700 রে এটা দ্বারা গুণ করে হবে 14, আর 400 তার মানে 1 লাখ কত? 40,000 টাকা সে টোটাল শেয়ার বিক্রি করছে। বলছে বিক্রয় লব্ধ অর্থের উপর এই 1,40,000 টাকার উপর ব্রোকারেজ কমিশন মানে দালালের কমিশন দিচ্ছে কত পার্সেন্ট? 1%। এখন বিক্রয় করার ক্ষেত্রে দালালে যদি কোনো কমিশন দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য কমে যায়। বিক্রয় মূল্য কি যায় বলো দেখি? কমে যায়। আর শেয়ারগুলি অর্জন মূল্য ছিল প্রতিটি 200 টাকা, অর্থাৎ অর্জন মূল্য মানে ক্রয় মূল্য। ক্রয় মূল্য ছিল এক একটা শেয়ারে 200 টাকা। তাহলে শেয়ার কটা? 700টা না 200টা, বলো দেখি? শেয়ার কটা ছিল? 700টা না 200টা? 200টি। তাহলে 200টি শেয়ার কিনছে কত করে? 200 টাকা করে। তাহলে এখানে হবে 40,000 টাকা ক্রয় মূল্য, এবং বলছে ব্রোকারেজ কমিশন কত পার্সেন্ট? 1%। এই 1% হলো ক্রয়ের সাথে।
তাহলে ক্রয় কেনার ক্ষেত্রে যদি দালালে কমিশন দেয় তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্যের পরিমাণ কি বৃদ্ধি পায়, আর বিক্রয় ক্ষেত্রে দালালে যদি কোনো কমিশন দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য কি হ্রাস পায়। হ্রাস পায়। তাহলে আমরা লিখছি শেয়ারের বিক্রয় মূল্য 700 × 2 = 1,40,000। এখান থেকে কমিশন দিচ্ছে, এই জন্য বুকারেস্ট কমিশন এই 1,40,000-এর 1%। 1% ছিল না, এই যে 1% ছিল। জি স্যার। তাহলে 1,40,000-এর 1% মানে 1400 টাকা, দুইটা বিয়োগফল 1,38,600 টাকা। এখান থেকে অনুমোদনযোগ্য খরচ আমরা বাদ দিব। শেয়ারের ক্রয় মূল্য ছিল 200টা শেয়ার ছিল, বিক্রি ক্রয় করছিল কত টাকা করে 200 টাকা করে, তাহলে মোট 40,000। আর 40,000 উপর কমিশন ছিল, তাহলে ব্রোকারেজ কমিশন এই 40,000 কত পার্সেন্ট 1%, 400 টাকা, দুইটা বিয়োগফল 40,40,000। তাহলে এই দুইটার বিয়োগফল হচ্ছে 98,200 টাকা। তো আমাদের দেখেন প্রথমটা 0, দ্বিতীয়টা 11,80,000, তৃতীয়টা 0, চতুর্থটাই হচ্ছে 48,000 টাকা, পঞ্চমটা 98,200। এই সবগুলো যোগ হলে মূলধনী লাভ কত হয়েছে 13,26,200 টাকা। অঙ্কটা ভালো করে আগে বুঝেন, দেখেন কোনো সমস্যা আছে কিনা, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। নাই স্যার। এই টাইপের অঙ্ক কিন্তু শীটে কিন্তু অনেকগুলো অঙ্ক দিয়ে আছে, ঠিক আছে। এই যে প্রবলেম 2 নম্বর অঙ্কটা পাইছেন সবাই? জি স্যার। এই প্রবলেম 2 নাম্বারটা ওই 1 নম্বর অঙ্কের মতো। এই যে প্রবলেম 3 নাম্বার, এগুলো কমার্স পাবলিকেশনের বইয়ের অঙ্ক, প্রবলেম 3 এর অঙ্ক, ঠিক আছে। যেমন এই যে 1 নম্বর বলছে ব্যক্তিগত কাজে ব্যবহার করছে, আসবে এটা? না স্যার। এই যে ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার আওতার বাহিরে আসবে, না স্যার। তার মানে আগের অঙ্কগুলি, তাহলে 2, 3 এগুলা বাসায় কাজ থাকবে, হ্যাঁ। ওকে, এবার আমরা আসি আমাদের 4 নম্বর বেসিক কোশ্চেন। এটা হলো সর্বশেষ অঙ্ক, 2022 সালে অ্যাকাউন্টিং পার্ট বি তে 8 নম্বর প্রশ্ন আসছিল। প্রশ্ন বলছে 2021 সালে 1 জুলাই তারিখে জনাব আকবর হোসেন তার কারখানার জন্য 5 লক্ষ টাকার একটি যন্ত্র ক্রয় করেন। তাহলে যন্ত্রপাতি ক্রয় মূল্য হচ্ছে 5 লাখ টাকা। এর সাধারণ অবশ্যই হার 15% এবং প্রাথমিক অবশ্যই হার 25%। তাহলে একটা অবশ্যই হার দুইটা আছে, একটা সাধারণ মানে নর্মালি যেটা ব্যবহার করা হয়, আর একটা প্রাথমিক অর্থাৎ সম্পত্তি প্রাথমিক পর্যায়ে যে অবশ্যই ধরা হয়, একটা 15, একটা 25%। বছর সংশ্লিষ্ট যন্ত্রটি 2022 সালে 30 জুন তারিখে যথাক্রমে প্রথমটাই বলছে 2,50,000, দ্বিতীয়টা বলছে 6 লাখ টাকা এবং তৃতীয়টা বলছে 7,50,000 টাকা বিক্রি করা হয়। অর্থাৎ এই 5 লাখ টাকার জিনিসই ক নাম্বারে বলছে 2.5 লাখ টাকা, খ নাম্বারে বলছে 6 লাখ টাকা, গ নাম্বারে বলছে কি 7,50,000 টাকা কি করছে বিক্রি করছে। তার মানে একবার লাভ হয়েছে, একবার কি হয়েছে লস হয়েছে। তো লাভ লস লসটা তো আছে। আমার মুখ্য বিষয় না, আমাদের বের করতে বলছে কি লাভ লসটা আমরা 2 নাম্বার রিকোয়ারমেন্টের জন্য। 1 নাম্বার বলছে 21, 22 এবং 22 ও 23 সালের অনুমোদনযোগ্য অবচয় বের করতে হবে, অর্থাৎ অবচয় আমাদের বের করতে হবে 21, 22 সালের জন্য, এটা 22 ও 23 সালের জন্য। তাহলে 1 নম্বর জন্য আমরা কি 21, 22 সালে অনুমোদনযোগ্য অবচয়, তাহলে অবচয় হার যেহেতু দুইটা, মনে রাখবেন সবসময় প্রথম বছরে অবচয় আমরা নির্ণয় করব সাধারণ অবচয় হার এবং প্রাথমিক অবচয় হার, এই দুইটার কি যোগফল। আর প্রথম বছরের পর থেকে এরপরে যত বছরই করব প্রতি বছর অবশ্যই বের করব শুধুমাত্র সাধারণ অবচয় হার দিয়ে। কথাটা কি মনে থাকবে? জি স্যার। কি বলছি জি বলেন তো স্যার। দেখি। প্রথম অবচয় নির্ণয় করব প্রাথমিক অবচয় ওই সাধারণ অবচয় দিয়ে, আর পরবর্তীতে অনুমোদনযোগ্য অবচয় নির্ণয় করব শুধু সাধারণ অবচয় দিয়ে। ওকে, প্রথম বছর অবশ্যই করব দুইটাই, আর এর পরবর্তী যে কয় বছরই অঙ্ক করব প্রত্যেক বছর অবশ্যই হার কোনটা হবে সাধারণ অবশ্যই হার। তাহলে প্রথম বছর যেহেতু এই জন্য প্রাথমিক অবচয় সম্পত্তি মূল্য 5 লাখ টাকা, প্রাথমিক অবচয় হার ছিল 25%, 1,25,000। সাধারণ অবস্থায় 5 লাখ টাকা, অবশ্যই হার ছিল 15%, 75, দুইটা মিলে হবে 2 লাখ টাকা। এটা হলো প্রথম বছর 2 লাখ। এরপরও প্রতি বছর যে অবশ্যই হবে সেটাই কোনটা সাধারণটা। তাহলে 22-23 সালের অনুমোদনযোগ্য অবচয় এটা বের করব সাধারণ অবচয় কিভাবে। সম্পত্তি ক্রয় মূল্য ছিল 5 লাখ টাকা, এর মধ্যে প্রথম বছর টোটাল কত টাকা অবশ্যই ধরে ফেলাইছি আমরা 2 লক্ষ। তাহলে অবশিষ্ট থাকে কত 3 লাখ। তাহলে 5 লাখ থেকে 2 লাখ বাদে 3 লাখ, 3 লাখের সাধারণ অবশ্যই হচ্ছে 15% সমান 45,000 টাকা। বুঝতে পারছি?
জি স্যার। এবার যদি 23 ও 24 সালে বের করতে বলতো তাহলে কি করতাম? 5 লাখ থেকে প্রথমে 2 লাখ টাকা বাদ দিতাম, এরপরে দ্বিতীয় বছর বের করছি কত? 45,000 টাকা, এটা বাদ দিতাম। 5 লাখ মাইনাস 2 লাখ মাইনাস 45,000 যা থাকো তার উপর কত পার্সেন্ট? 15%। 15%। কথা বুঝছি? জি স্যার। ওকে, দ্বিতীয়টা বলছে মূলধনী লাভ এবং কারবারি আয়। তাহলে প্রথমে মূলধনী লাভ আগে বের করবো। মূলধনী লাভটা কিভাবে বের করি? বিক্রয় মূল্য এবং কি ক্রয় মূল্যের সাথে আমরা কি করে বলো দেখি, কম্পেয়ার করে। তাহলে আমাদের সম্পত্তি বিক্রয় মূল্য ছিল, এই যে প্রথমটা ছিল কত? 2.5 লাখ, ক্ষতি ছিল কত? 6 লাখ, গতি ছিল কত? 7,50,000। আমরা দেখাচ্ছি বিবরণ ক, খ, গ। তো বিক্রয় মূল্য প্রথমটার জন্য 2.5 লাখ, এরপরে 6 লাখ, এরপর 7,50,000 মাইনাস হলো সম্পত্তির ক্রয় মূল্য। এখন কিভাবে বিক্রয় মূল্য এবং ন্যায্য বাজার মূল্যের মধ্যে আমরা কোনটা নিতাম বলো দেখি? বড়টা নিতাম না প্রথমে? জি স্যার। এখন আমাদের প্রশ্নের মধ্যে ন্যায্য বল। বাজার মূল্য দেওয়া নাই, তার মানে বিক্রয় মূল্যই হয়েছে। এখান থেকে বাদ দিতাম অনুমোদনযোগ্য অবসর। অনুমোদন অবসরের মধ্যে কি দিতাম? সম্পত্তি ক্রয় মূল্য, অন্যান্য আনুষঙ্গিক খরচ। কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে অন্যান্য আনুষঙ্গিক কোনো খরচ দেওয়া নাই, শুধুমাত্র সম্পত্তি কি দিয়ে আছে বলো দেখি? ক্রয় মূল্য দিয়ে আছে। বিক্রয়। আর ক্রয় মূল্য 5 লাখ টাকা সবার জন্য, কর জন্য খ এবং গ সবার জন্য 5 লাখ। তাহলে 5 লাখ 5 লাখ 5 লাখ। এখন 5 লাখ টাকা কি না 2.5 লাখ টাকা বিক্রি করছি, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে বলো দেখি? ক্ষতি। ক্ষতি হয়েছে। তাহলে মূলধনী লাভটা কি? 0। 5 লাখ টাকা ক্রয় করে 6 লাখ টাকা বিক্রি করছি, লাভ হয়েছে 1 লাখ টাকা। 5 লাখ টাকা ক্রয় করে 7,50,000 বিক্রি করছি, লাভ হয়েছে কত? 2.5 লাখ টাকা। 2,50,000। মূলধনী আয়টা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। কথা বলেন। তো মেধা জ্ঞান মনে হয় বুঝি নাই নাকি? বুঝছি স্যার। ওকে, না কথা বলতেছ, মেধাবী কথা বলতেছ মনে হয়। ওকে, যাই হোক, এবারে কারবারি আয়। কারবারি আয়, কারবারি আয় মানে মুনাফা জাতীয় আয়। কারবারি মানে কি বলো দেখি? মুনাফা যদি মুনাফা স্যার জাতীয় এগুলা আয়। যে গড় করে করলেন না ওইভাবে, বুঝি নাই? ওইভাবে যে গড় করে করলেন না কোনভাবে? ও আগের মতো স্যার, ঘর আমরা করে যে কেন প্রথম। করলাম না? এখানে জি আমাদের স্যার। 3টা টাকা দিয়ে আছে, ক খ গ 3টা টাকা দিয়ে আছে। এই জন্য আমরা আগের মতো শখ করে করি নাই। যদি একাধিক টাকা দেওয়া থাকে তাহলে যার যার টাকা নামে আলাদা আলাদা করবেন। ঠিক আছে? মানে জি আপনি যদি স্যার। কোন স্যার প্রথমে করদাতার নাম দিব, আয় বর্ষ, কর বর্ষ, তারপরে মূলধনী লাভ, ওগুলো আপনি দিবেন, কোনো সমস্যা নাই। তারপরে বিবরণ যে করা কর থাকবে ওই করা টাকা দিবেন। হ্যাঁ, জি স্যার। এখন আসেন কারবারে আয় মানে মুনাফা জাতীয় আয়। অর্থাৎ এই যে আমরা যে ওয়ার্কিং টুকু যেখানে করতাম, এই যে এখানে যে ওয়ার্কিং টুকু করতাম ওই ওয়ার্কিং টুকুই হচ্ছে এই যে মুনাফা জাতীয় আয় বের করছি, এইটাই মানে কারবারি আয়। এইটা আমরা বের করতে, তাহলে এটা বের করার জন্য আমাদের কয়টা স্টেপ? 2টা স্টেপ। প্রথমে কি বের করতাম আমরা? পুস্তক মূল্য। পুস্তক মূল্য বের করতাম কিভাবে বলতো কি? সম্পত্তির ক্রয় মূল্যের সাথে কি বিদ করে? 2 নম্বর অঙ্কে কিন্তু পুস্তক মূল্য সরাসরি দিয়েছিল, এই জন্য বের করি নাই। সম্পত্তি ক্রয় মূল্যের সাথে আমরা কি বাদ দিছিলাম? অনুমোদিত অবশ্যই। এখানে বলে গেলে তাহলে অঙ্ক করবা কিভাবে? ক্রয় মূল্যের সাথে অবশ্যই বাদ দেওয়া হয়েছিল পুস্তক মূল্য। বিক্রয়ের সাথে পুস্তক মূল্য বাদ দিয়ে মোট মুনাফা, মোট মুনাফার সাথে মূলধন জাতীয় আয় বাদ দিয়ে কি? মুনাফা জাতীয় আয়। এইটাই আমরা করব। তো দেখেন, আমরা প্রথমেই সম্পত্তি ক্রয় মূল্য 5 লাখ 5 লাখ 5 লাখ, এখান থেকে অনুমোদিত কি? অবচয়। তাহলে অনুমোদিত অবচয় প্রথম বছর বের করছিলাম 2 লাখ, দ্বিতীয় বছর বের করছি কত? 45। মোট কত টাকা অবচয় বলো দেখি? 2,45,000। এই 45। 2,45,000 সবার জন্য সমান। তাহলে অবচিত মূল্য বা পুস্তক মূল্য বের হলো 2,55,000, 2,55,000, 2,55,000। ক্লিয়ার? জি স্যার। এখন দ্বিতীয় স্টেপ, যন্ত্রপাতি বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য যার যারটা দিয়ে কর জন্য 2 লাখ, খর জন্য 6 লাখ এবং গড়ের জন্য 7,50,000। অবচিত মূল্য এখানে যাবে 2,55,000 করে, দিলে 2,55,000 করে। মোট মুনাফা প্রথমটা -5,000, 3,45,000, এবার 4,95,000। এখান থেকে মূলধনী লাভ। তাহলে প্রথমটা মূলধনী লাভ কি ছিল? শূন্য, এই জন্য শূন্য। তাহলে 5,000 থেকে শূন্য বাদ দিলে -5,000। দ্বিতীয় লাভ ছিল কত? 1 লাখ। তাহলে 3,45,000 থেকে 1 লাখ বাদে 2,45,000। তৃতীয় লাভ ছিল 2.5 লাখ। 4,95,000 থেকে 2.5 লাখ টাকা বাদ দেওয়া হচ্ছে 2,45,000। বুঝছি কারবার এটা? জি স্যার। কারো কোনো সমস্যা আছে কিনা বলেন মূলধনী আয় নির্ণয় করার ক্ষেত্রে?
নাই স্যার। এই নাই স্যার। 4 নম্বর অঙ্কের হুবহুব অঙ্ক হচ্ছে প্রবলেম 1 নম্বর অঙ্কটা। ক্রয় মূল্য ছিল 4 লাখ টাকা, মেশিনের উপর অবচয় ছিল মেশিনটির উপর অবচয় পরিমাণ ছিল 2,50,000। অর্থাৎ আমরা এখানে এই যে ক্যালকুলেশন করে যে অবশ্যইগুলো বের করছি না, দুইটা মিলে 2,45,000 বের করছি। এই অঙ্কের মধ্যে ওই 2,45,000 পরিবর্তে কত দিয়ে আছে বলো দেখি? 2.5 লক্ষ টাকা সরাসরি প্রশ্নে কি দেওয়া আছে। এবং মেশিনটি ক্রয়ের জন্য 3,50,000, ক্রয়ের জন্য 4,50,000 এবং ক্রয়ের জন্য কত 5,50,000 টাকা বিক্রয় দিয়ে আছে। শুধুমাত্র বের করতে বলছে মূলধনী আয় কত হবে। তাহলে মূলধনী আয়টা আমরা কিভাবে করব? বিক্রয় মূল্য থেকে কি বাদ দিব বলো দেখি? জাস্ট তাহলে বিক্রয় মূল্য বলো তো দেখি। প্রথমটা বিক্রয় মূল্য 4,50,000, ক্রয় মূল্য ছিল 3,50,000, ক্রয় মূল্য ছিল হচ্ছে 4 লাখ টাকা। তাহলে 4 লাখ টাকা ক্রয় করে 3,50,000 বিক্রি করছে, লাভ হয়েছে না লস হয়েছে? বলো। স্যার লস হয়েছে। এই জন্য 0। 4,50,000 টাকা 4 লাখ টাকা ক্রয় করে 4,50,000 বিক্রি করছে, লাভ হয়েছে 50,000 টাকা। 4 লাখ টাকা ক্রয় করে 5,50,000 লাভ বিক্রি করছে, তাহলে লাভ হয়েছে কত? 1.5 লাখ টাকা। 1.5 লাখ। তাহলে প্রবলেম 4-এর বেসিক কোশ্চেন 5-এর মতো অঙ্কটা করে নেবেন, হ্যাঁ। আর প্রবলেম 2 এবং প্রবলেম 3 হচ্ছে বেসিক কোশ্চেন 4-এর মতো। আর এই প্রবলেম 4 থেকে শুরু করে প্রবলেম 9 পর্যন্ত, হ্যাঁ। এই যে প্রবলেম 9, রিসেন্ট কোশ্চেন 1 এবং রিসেন্ট কোশ্চেন 2, এগুলো হচ্ছে সব হচ্ছে বেসিক কোশ্চেন 1-এর মতো, ঠিক আছে। জি স্যার। যেমন রিসেন্ট কোশ্চেন 2024 সালের প্রশ্নটা আমি যদি পড়ি, অ্যাকাউন্টিং এর প্রশ্নটা দেখেন, এখানে বলছে কি, এগুলো আর পড়াইলাম না, হ্যাঁ। এগুলা সব একই জিনিস, তো এগুলো আমি পড়াইলাম না, এগুলো আপনারা করে নিয়েন। সলিউশন পিডিএফও দিয়ে আছে, করে নিয়েন। আমি জাস্ট এই রিসেন্ট কোশ্চেন 2টা পড়াই দিতেছি। দেখেন, এই 6,50,000 টাকা হলো যন্ত্রপাতি ক্রয় মূল্য। বিক্রি করছে কত টাকা? 50,000। ন্যায্য বাজার মূল্য ছিল 7,00,000 কত? 80,000। তাহলে আমরা কোনটা নিব বলো দেখি? 7,80,000। 7,80,000। এখান থেকে আমরা যন্ত্রপাতি ক্রয় মূল্য ছিল 6,00,000 কত? 50,000 টাকা। 50,000। বাদ দিলে আমরা মূলধনে আয় পাবো 30,000। 1,30,000। এরপর বলছে মোটাই। তাহলে মোটাই করার জন্য আমাদের পুস্তক মূল্য বের করতে হবে, এরপরে মুনাফা জাতীয় আয়। তাহলে পুস্তক মূল্য কিভাবে? যন্ত্রপাতি ক্রয় মূল্যের সাথে কি বাদ দেয়? অবশ্যই। তাহলে ক্রয় মূল্য ছিল 6,50,000, অবশ্যই যাচ্ছে 1.5 লাখ টাকা। তাহলে বাদ দিয়ে কত হবে? 5 লাখ টাকা। এরপরে যন্ত্রপাতি বিক্রয় মূল্য 7,50,000 থেকে বাদ দিব নাকি 7,80,000 থেকে বাদ দিব? পুস্তক মূল্য 7,80,000। 7,80,000 থেকে পুস্তক মূল্য 5 লাখ টাকা বাদ দেওয়া হবে মোট মুনাফা। মোট মুনাফা থেকে মূলধন জাতীয় 1,30,000 টাকা বাদ দিয়ে কি পাবো আমরা? মুনাফা জাতীয় আয়। এই মুনাফা জাতীয় আয়টা দিব আমরা ব্যবসা বা পেশা খাত। মূলধনী লাভ খাতে আমরা 1,30,000 দিব, আর অন্যান্য খাতে আয় দিয়ে আছে কত? 1,25,000। 25,000। 2 নম্বর অঙ্কটা পড়েন তো তাহলে। 10 লাখ টাকা কার মান বলেন? মূল্য 10 লাখ ক্রয় টাকা মূল্য দেওয়া আছে 10। ক্রয় মূল্য টাকা, 12,50,000 বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য। বিক্রয় তারিখ পর্যন্ত সম্পত্তির উপর অবচয়িত অনুমোদিত অবচয় দিয়ে আছে 1,20,000, সেটা পুস্তক মূল্য নির্ণয় করার ক্ষেত্রে লাগবে। সম্পত্তি কার্যক্ষমতা বৃদ্ধির জন্য 80,000 টাকা ব্যয়ে একটি মূল্যবান পার্টস লাগানো হয়, তাহলে এটা সম্পত্তি ক্রয় মূল্যের সাথে যোগ হবে, অর্থাৎ অনুমোদনযোগ্য ব্যয়ের মধ্যে যাবে। এবং অন্যান্য আয়ের পরিমাণ ছিল কত? 3 লাখ টাকা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, প্রথমে আমরা বের করব মূলধনী আয়। এখন আমাদের প্রশ্ন হচ্ছে 24-25 আয় বর্ষের জন্য মোট আয় নির্ণয় করো। তাহলে মোট আয়ের মধ্যে টোটাল কয়টা আইটেম আসে জানি বলো তো দেখি? 3টা। ব্যবসা, মূলধনী এবং কি অন্যান্য। আর মূলধনী খাত আমাদের প্রশ্ন চায় না, তাহলে মূলধনী খাত ছাড়া কি মোটা নির্ণয় করা পারবো? না স্যার। পারবো না। তাহলে কিভাবে করবো? প্রথমে বিক্রয় মূল্য 12,50,000 ন্যায্য বাজার মূল্য দিয়ে নাই, তাহলে 12,50,000 থেকে আমরা বাদ দিব অনুমোদনযোগ্য অবচয় কি কি? 10 লাখ টাকা। আর ওই যে ব্যয় করছে না কত টাকা? 80,000। 80,000। তাহলে 10,80,000 টাকা আমরা কি করব? বাদ দেবো। তাহলে 12,50,000 থেকে 10,80,000 টাকা যদি বাদ দেই, তাহলে মূলধনে আয় পাবো কত? 1,70,000। এরপরে আমাদের ব্যবসা বা পেশা খাত নির্ণয় করার জন্য কি লাগে? মূলধন জাতীয় লাগে না মুনাফা জাতীয় লাগে?
মূলধন জাতীয়। এই ধ্যাৎ, মুনাফা জাতীয় লাগে, মূলধন জাতীয় বেরি করলাম। এই মুনাফা জাতীয় যে আয় নির্ণয় করবো এইটা করার জন্য দুইটা স্টেপ, এটা একটু বলেন যদি দেখি একজন। প্রথমে কি বের করব? প্রথমে পুস্তক মূল্য বের করো। বলেন, এত টাকা থেকে এত বাদ দিয়ে আমরা এত বের করব। পারবেন? হ্যালো, না পারলে বলেন, আমি করে দিই। সিম্পলে না বসে থেকে স্যার। কোনো লাভ নাই। না স্যার। ওকে, তাহলে এই ক্লাস করে তোমাদের কোনো লাভ হলো না। হ্যাঁ, হুদাই হুদাই তোমরা ক্লাসে জয়েন করছো আর কি, নাকি? তো যাই হোক, আমি একটু বলে দেই। ক্রয় মূল্য 10 লাখ টাকায় থেকে প্রথমে অবশ্যই আমরা বাদ দিব 1,20,000 টাকা। ভালো করে মাথার মধ্যে ঢুকাইন, তাহলে হবে হলো পুস্তক মূল্য। এবার বিক্রয় মূল্য আমাদের 12,50,000 থেকে পুস্তক মূল্য যা বের করব এটা আমরা বাদ দিব, বাদ দিয়ে হবে মোট মুনাফা। এই মোট মুনাফা থেকে মূলধনে 1,70,000 যদি বাদ দেই তাহলে আমরা পাবো মুনাফা জাতীয় আয়। বুঝতে পারছি? এবার মোট আয় ক্ষেত্রে মুনাফা জাতীয় আয় টাকা দিবেন, মূলধনে 1,70,000 আর অন্যান্য আয় দিয়ে আছে 3 লাখ টাকা। এই সবগুলো মিলে হবে 6,70,000। বুঝতে পারছি? জি স্যার, বুঝছি। ওকে, আর যদি না বোঝেন তাহলে যার যার কপাল। হ্যাঁ, তাহলে এরই মাধ্যমে হচ্ছে আমরা এই চ্যাপ্টারটা ক্লোজ করলাম। এই চ্যাপ্টারের আমাদের টোটাল অঙ্ক দিয়ে আছে এখানে প্রবলেম 9টা, আর বেসিক কোশ্চেন আছে 5টা, 14টা, আর এখানে দিয়ে আছে 2টা। তাহলে 14 আর 2 হলো 16টা। এই 16টা অঙ্ক যদি আমরা A to Z পুরোটাই করতে পারি, নোট করতে পারি, তাহলে এই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন আসে আমরা অ্যান্সার করতে পারবো। তো এই রেকর্ড ক্লাসটা ভালো করে দেখবেন, এবং যদি আটকে যান তাহলে সলিউশন পিডিএফ দিয়ে আছে, সলিউশন পিডিএফে দেখতে পারেন। সলিউশন পিডিএফে পরিবর্তন হবে শুধুমাত্র এই যে আয় বর্ষ কর বর্ষটা পরিবর্তন হবে। ঠিক আছে, আপনাদের যে আয় বর্ষ কর বর্ষ কত? 24-25 আর কত? 25-26। 25-26, আর বাদ বাকিগুলো একই। তাহলে আগামী ক্লাসে, নেক্সট ক্লাসটা ট্যাক্সেশন ইন বাংলাদেশ শুরু করার আগে আমি চাই যে এই কয়টা অঙ্ক আপনারা কমপ্লিট করেন। অঙ্ক কমপ্লিট করার ক্ষেত্রে যদি কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার সাথে কথা বলবেন, আপনাদের সমস্যার সমাধান করে দিয়ে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন।